যখন সবাই বিপথে যাচ্ছে, অনেকেই বিপদে যাচ্ছিল, তখন ওসমান হাদি একমাত্র জুলাইয়ের জান্ডা ধরে দাঁড়িয়েছিল যে আমি জান দিব, জুলাই দিব না, এবং শেষ পর্যন্ত জান দিয়ে সেটা প্রমাণও করেছেন। যে ইন্ডিয়াতে যদি কোনো বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়, সাধারণত হচ্ছে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করা হয়। যদি ইন্ডিয়াতে কোনোভাবে বিচার করা হয়, সেটা হবে অবৈধ অনুপ্রবেশের বিচার, সেটা দিয়ে আমরা হাদি হত্যার বিচার পাবো না। তো তাদেরকে আমাদের এখানে প্রত্যর্পণের ব্যবস্থা করতে হবে। ভারতের সাথে যেহেতু আমরা বন্দি বিনিময় নিয়ে চুক্তি করছি, মানে বন্দি বিনিময় করছি, তাদেরকে নিয়ে আসতে চেষ্টা করছি অপরাধীদের, তাহলে কেন আমরা জুলাইয়ের যে আমাদের গণহত্যাকারীরা ওখানে বসে আছে, অনেকের বিরুদ্ধে এখানে রায় হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসির রায় হয়েছে, সেই সব খুনিদেরকেও তারা কেন হস্তান্তর করবে না? যদি এভাবে বলি, হাদি হত্যার 2 আসামি গ্রেফতার, এবং বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে কূটনৈতিকভাবে চেষ্টা করা হচ্ছে ফেরত আনার জন্য। এটা যদি হয়, তাহলে ভারত যদি চায়, মনে করেন যে বাংলাদেশের সাথে একটা সম্পর্ক করতে চায়, এই সম্পর্কের রেশ ধরে আপনার কি মনে হয় শেখ হাসিনাকেও ফেরত দেবে? ধন্যবাদ আপনাকে। আমি ওসমান হাদি হত্যার ঘটনাটাকে একটু ভিন্ন পার্সপেক্টিভ থেকে কিছু জিনিস দেখতে চাই। ওসমান হাদি আমাদের ইনসাফের বা আজাদির লড়াইয়ের একজন অগ্রসৈনিক। তিনি পথ দেখিয়েছেন, বলছিলেন যে জান দিব তবু জুলাই দিব না। জুলাইয়ের পরে যখন সবাই বিপথে যাচ্ছে, অনেকেই বিপথে যাচ্ছিল, তখন ওসমান হাদি একমাত্র জুলাইয়ের জান্ডা ধরে দাঁড়িয়েছিল যে আমি জান দিব, জুলাই দিব না, এবং শেষ পর্যন্ত জান দিয়ে সেটা প্রমাণও করেছেন। তো ওসমান হাদি আমাদের জুলাইয়ের হিরো, আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের হিরো, আইকনিক ফিগার, এবং আমরা তার জানাজা এবং জানাজা পরবর্তী মানুষের যে আবেগ দেখেছি, এটা মানুষের হৃদয়ে এসে পৌঁছে গিয়েছিল। তো ওসমান হাদি হত্যার খুনিরা যেদিন খুন হলো, সেদিনেই আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারতেছি যে তারা পালিয়ে যাচ্ছে, ময়মনসিংহ পর্যন্ত গেল, অতটুক গেল, ততটুক গেল, মাইক্রোবাসে যাচ্ছে, সিএনজিতে যাচ্ছে। এই ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি দেশের বাইরের একজন সাংবাদিকের কাছ থেকে বা অ্যাক্টিভিস্টের কাছ থেকে, যিনি ওই হত্যাকারীরা কোথা থেকে কোথায় যাচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং জানেন। শুধু আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী জানেন না বা গ্রেপ্তার করতে পারেন না, এবং তারপর বলা হলো যে তারা পালিয়ে গেছে। তো ওটা থেকে এক ধরনের আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও সেরকমই তথ্যের ভিত্তিতে তারপর জানালেন যে হাদি হত্যাকারীরা, খুনিরা দেশে নাই, তারা বাইরে চলে গেল। এবং সেটা থেকে অনেকেই ধারণা করেছে আমরা যে তারা হয়তো ইন্ডিয়াতে গিয়েছে, কিন্তু এই খুনি একবার একটা ভিডিও করে বলেছিল যে আমি দুবাইতে আছি, সামহাও আমি দুবাইতে চলে আসছি। এগুলো নিয়ে নানান প্রশ্ন আছে, আসলে কি তারা দেশেই ছিল নাকি সেখানে ছিল, নানান বিতর্ক হয়েছে। এখন সম্প্রতি যেটা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সীমান্তর কাছাকাছি বনগা নামে একটা জায়গায়। এখানে দেখেন ঘোষণা এবং গ্রেপ্তার করার পর ঘোষণা দেওয়া হলো ওসমান হাদি হত্যার আসামিদেরকে গ্রেপ্তার করা হলো। অতীতে যেটা হয় যে ইন্ডিয়াতে যদি কোনো বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়, সাধারণত হচ্ছে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করা হয়। আমাদের বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাকে যখন সে সময় তুলে নিয়ে যাওয়া হলো বা সামহাউ ওনাকে ইন্ডিয়াতে গ্রেপ্তার করা হলো, শিলংয়ে গ্রেপ্তার করা হলো, এবং তখনও গ্রেপ্তার দেখানো হয়েছে যে অবৈধ অনুপ্রবেশের দায়ে একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে, যদি উনি পরিচয় দিয়েছিল আমি সাবেক বাংলাদেশের মন্ত্রী ছিলাম। এবারের ক্ষেত্রে এটা ব্যতিক্রম, যে গ্রেপ্তার করেই ঘোষণা হলো যে হাদি হত্যার আসামিদেরকে গ্রেপ্তার করা হলো। হাদি হত্যার মামলা তো ইন্ডিয়াতে না, মামলাটা বাংলাদেশে, এবং এমনও না যে মামলার রায় হয়ে গেছে এবং সেটা ইন্টারপোলের মাধ্যমে আমরা তাদের গ্রেপ্তার করতে চাচ্ছি। তো তার মানে হচ্ছে এখানে সামহাও কোনো একটা কানেকশন তৈরি হয়েছে, অথবা তারা আগে থেকে জানে এরা হাদি হত্যা মামলার আসামি। আমি ইমিডিয়েটলি ভেবেছিলাম যখন খবরটা শুনেছি যে হয়তো তাদেরকে এদের চলাফেরা দেখে সন্দেহজনক মনে হয়েছে, তারপর এদেরকে গ্রেপ্তার করছে, এবং পরবর্তীতে জানতে পেরেছে যে এরা হাদি হত্যার আসামি। কিন্তু না, দেখা গেল যে তারা হাদি হত্যার আসামি এটা জেনেই তারা গ্রেপ্তার করেছে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আইএসপিআর জানিয়েছে যে ডিজিএফআই এর তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে। তার মানে ডিজিএফআই জানতো এরা কোথায় আছে, সেই তথ্য তাদেরকে দেওয়া হয়েছে এবং গ্রেপ্তার করেছে। এবং সীমান্তের একদম কাছাকাছি জায়গায়, বলা হচ্ছে যে তারা বাংলাদেশে ইন করতে চাচ্ছিল। তো এইটা একটু জাস্ট প্রশ্নের জন্ম দেয় আর কি, যে মানে ইন্ডিয়ান পুলিশ তাদেরকে ট্রেস করতে পারলো না, বাংলাদেশি একটা বাহিনী তাদেরকে ট্রেস করলো, এবং তারা যদি বাংলাদেশি নাম্বার ব্যবহার করে তাহলে হয়তো জিপিএস লোকেট করতে পারে বা কি কোনোভাবে, আমি জানি না, হয়তো ওনাদের কাছে টেকনোলজি আছে সেভাবে করেছে, কিন্তু সেটা আবার একদমই সীমান্তের কাছাকাছি। এখন কেউ চাইলে প্রশ্ন করতে পারে যে এরা কি সীমান্তের এপার থেকে গেল নাকি ওপার থেকেই সীমান্তের কাছাকাছি আসলো। এই প্রশ্নটা আসলে এখানে থাকে। অথবা খুনিরা যে বাইরে গেল, তারা কিভাবে গেল, সে সময় কিন্তু আমরা এই প্রশ্ন করেছি যে সীমান্ত দিয়ে তারা কিভাবে পার হয়ে গেল। এনিওয়ে, এখন যেভাবেই হোক, তারা এপার থেকে ওপারে গিয়ে গ্রেপ্তার হোক এখন, অথবা ওপার থেকে এপারে আসার সময় গ্রেপ্তার হোক, যেভাবেই হোক, আমাদের ডিজিএফআইয়ের তথ্যের ভিত্তিতে হোক আর ওদের পুলিশ করুক, গ্রেপ্তার হয়েছে, এটা হলো বড় কথা। এখন এদেরকে যদি ইন্ডিয়াতে কোনোভাবে বিচার করা হয়, সেটা হবে অবৈধ অনুপ্রবেশের বিচার, সেটা দিয়ে আমরা হাদি হত্যার বিচার পাবো না। তো তাদেরকে আমাদের এখানে
প্রত্যর্পণের ব্যবস্থা করতে হবে এবং আমাদের যেহেতু বন্দি বিনিময়ের বা এ ধরনের অপরাধীদের বিনিময়ের কিছু আইনানুগ ব্যাপার আছে, চুক্তি আছে, সে ব্যাপারে আমি মনে করি গভর্নমেন্টের উচিত এটার ব্যাপারে সিরিয়াসলি তদারকি করা, তৎপরতা চালানো এবং তাদেরকে নিয়ে এসে দেশে বিচার করা, এবং কোনোভাবে যেন এরকম না হয় যে হস্তান্তরের প্রক্রিয়ার মাঝখানে গোলাগুলি হয়ে মারা গেছে অথবা খুন হয়ে গেছে অথবা হার্ট অ্যাটাক করে মারা গেছে, এ ধরনের কোনো ক্রসফায়ার বা আইন বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার যেন তারা না হয়। তারা এখানে আসবে, তাদেরকে তদন্ত করতে হবে, তাদের সাথে তারা তো শুধু না, তাদের সাথে আর কেউ জড়িত আছে কিনা বা কোনো রাঘববোয়ালরা আছে কিনা, কারা তাদেরকে ফান্ডিং করেছে, কারা ইনস্টিগেট করেছে এই হত্যাকাণ্ডের পেছনে, সেটা তদন্ত করতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম ভারতের সাথে যেহেতু আমরা বন্দি বিনিময় নিয়ে চুক্তি করছি, মানে বন্দি বিনিময় করছি, তাদেরকে নিয়ে আসতে চেষ্টা করছি অপরাধীদের, তাহলে কেন আমরা জুলাইয়ের যে আমাদের গণহত্যাকারীরা ওখানে বসে আছে, অনেকের বিরুদ্ধে এখানে রায় হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসির রায় হয়েছে, সেই সব খুনিদেরকেও তারা কেন হস্তান্তর করবে না? এই 2 খুনির বিরুদ্ধে তো এখনো রায় হয় নাই, তাও তারা দিতে রাজি হচ্ছে, তাহলে আমি মনে করি বাকিদেরকেও তাদের দিতে হবে, ব্যাপারে সরকারের তৎপরতা চালানো উচিত এবং এই 2 জন আসামিকে দেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা এবং এর পেছনে কারা আছে এটা বের করা উচিত। সেই সাথে যদি ইনকিলাব মঞ্চের যে আজকে জুবাইর যেটা বললেন, এই প্রশাসনের প্রতি আস্থা নেই, জাতিসংঘের মাধ্যমে পৃথক তদন্তের দাবি জানিয়েছে, এটাও কতটা সম্ভব? এটা দেখেন, আমরা বিভিন্ন সময় আমি আসলে এই দাবিটা শুনি যে জাতিসংঘের তত্ত্বাবধানে বিচার করা, আমি কখনো তো এই বিচার এরকম বিচার হতে দেখিনি। এখন আমি জানি না এটা স্কোপ কত, আমি লিগ্যাল ফিল্ডের লোক না, আমি জানি না যে জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশের একটা খুনের বিচার হতে পারে কিনা। এই দাবিটা ইটসেলফ এটা মিন করে, মানে নট নেসেসারি যে জাতিসংঘের তত্ত্বাবধানে হতেই হবে, কিন্তু এটা দিয়ে জাবেরের এই কথা একটা ফ্রাস্ট্রেশন বোঝা যায় যে এতদিন পর্যন্ত আমাদের প্রশাসন উল্লেখযোগ্য কোনো তৎপরতা চালায়নি, তো তাদের একটা হতাশা আছে। সে জায়গায় প্রশাসনকে তাদেরকে কনভিন্স করা উচিত যে আমরা নিরপেক্ষভাবে তদন্ত করব এবং যথাযথ বিচারটা আমরা করব। এটা শুধু জাবেরের দাবি না, এটা ইনকিলাব মঞ্চের এবং সারা দেশের মানুষেরও দাবি যারা ওসমান হাদিকে ভালোবাসে। জি, ধন্যবাদ। একটু শরীফুজ্জামান শরীফ।